देखिए, ये सब चीज इसी ओर संकेत करता है कि भाई लोकतंत्र के अंदर अगर आप जनता के अधिकारों को छीनेंगे तो उस पर फिर विद्रोह होता है। तो इसलिए नेपाल से हमारे देश के आकाओं को भी सबक लेना चाहिए। নেপালে ঘটে যাওয়া ঘটনায় শুধু প্রতিবেশী দেশই কাঁপেনি, নেপাল কাণ্ডের পুনরাবৃত্তি যাতে এই দেশে কোনোদিন না ঘটে তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আগাম সতর্ক বার্তা দিলেন ভারতের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। সুপ্রিম কোর্ট প্রথমবারের মতন প্রতিবেশী দেশে ঘটে চলা ঘটনাকে গুরুত্ব দিয়ে শুধু নজরেই আনেনি, বরং তাকে যুক্ত করেছে এক চলমান মামলার সঙ্গে। আর সেই মামলাটা নিছক কোনো কাগুজে লড়াই নয়, এর সরাসরি সম্পর্ক নাগরিকের জীবন, সরকারের মর্যাদা, রাষ্ট্রশক্তির পরিধি আর সংসদ বিধানসভায় পাশ হওয়া বিলগুলোর সঙ্গে। অথচ কেন্দ্রীয় সরকার চাইছে সেই আইন কার্যকর না হয়ে অনির্দিষ্টকালের জন্য বিলগুলো আটকে থাকুক। এমনকি রাষ্ট্রপতিও নাকি চাইলে সেটি ঠেকিয়ে রাখতে পারেন, এই যুক্তিও পেশ করছে সরকার। এই প্রেক্ষাপটেই নেপালের দৃষ্টান্ত উল্লেখ করে প্রধান বিচারপতি বার্তা দিলেন, যদি সরকার দেশের সংবিধান এবং জনাদেশের প্রতি অবহেলা চালিয়ে যায় তাতে দেশের তরুণ প্রজন্মের রোষ সীমাহীন হতে পারে। নেপাল, বাংলাদেশে, শ্রীলঙ্কায় পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রের উদ্দেশ্যে প্রধান বিচারপতির বার্তা, সতর্ক থাকুন, সংবিধানকে সম্মান করুন। জনতার রোষকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে সতর্ক হওয়া জরুরি। শুধু নজরদারি, দমন, জনবিচ্ছিন্নতায় বিপর্যয় অনিবার্য। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। আমাদের দেশেও কি কোনোদিন নেপালের মতন অবস্থা তৈরি হতে পারে, যেখানে দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের রাস্তায় তাড়া করে মারছে সাধারণ মানুষ? ঈশ্বর না করুন এই দৃশ্য যেন ভারতে কখনো দেখতে না হয়। কিন্তু কে জানে পরিস্থিতি কবে হাতের বাইরে চলে যাবে, কোটি কোটি বেকার যুবক ক্ষোভে ফেটে পড়বে। এই প্রসঙ্গ তুলছি কারণ দেশের সর্বোচ্চ বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই 10ই সেপ্টেম্বর আদালতে সরাসরি সতর্ক করেছেন কেন্দ্রীয় সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে। তিনি বলেছেন, দেখুন নেপালে কি ঘটছে, সেখানে জনগণ কি করছে। অর্থাৎ স্পষ্ট ইঙ্গিত, প্রতিবেশী দেশের দাউ দাউ আগুন যে কোনো সময় ভারতেও ছড়িয়ে পড়তে পারে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি চলছে। এই বেঞ্চ রাষ্ট্রপতির রেফারেন্সের মাধ্যমে জানতে চেয়েছিল যে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের বিলের প্রতি সম্মতি প্রদানের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে পারে কিনা। এই শুনানিতেই উঠে আসে অশান্ত নেপালের প্রসঙ্গ। সেই সূত্রে আসে বাংলাদেশও। সাংবিধানিক বেঞ্চের সামনে সতর্কবার্তা পাচ্ছেন কে? না, দেশের সলিসিটর জেনারেল নরেন্দ্র মোদীর সবচেয়ে কাছের আইনজীবী, গুজরাটের ভূমিপুত্র তুষার মেহতা। মোদী আর শাহের বহু পুরনো সঙ্গী তুষার মেহতা 1987 সালে সাধারণ আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, সেই সময় 2007 সালে তিনি গুজরাট হাইকোর্টে সিনিয়র অ্যাডভোকেট মনোনীত হন। প্রথম মোদী সরকারের শেষের দিকে 2018 সালের অক্টোবরে তিনি দেশের সলিসিটর জেনারেল মানে কেন্দ্রীয় সরকারের প্রধান আইনজীবী নিযুক্ত হন। সেই তুষার মেহতাকে 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চের সামনে কেন্দ্রীয় শাসকের উদ্দেশ্যে সতর্কবার্তা শুনতে হলো। প্রধান বিচারপতি গাভাইয়ের পাশে বসা বিচারপতি বিক্রম নাথও তুষার মেহতাকে স্মরণ করিয়ে দিলেন, শুধু নেপাল নয়, একটু বাংলাদেশের দিকেও তাকান, সেখানেও কি হয়েছিল দেখুন। সুপ্রিম কোর্টের এজলাসে যা কিছু উচ্চারিত হয় তা কিন্তু নিছক কথাবার্তা নয়। বিচারপতির বেঞ্চ থেকে আসা প্রতিটি মন্তব্যের আলাদা গুরুত্ব থাকে, গভীর তাৎপর্য থাকে। আর এই ঘটনার গুরুত্ব আরো বেড়ে যায় তখন যখন সেই মামলার বিষয় প্রবল রাজনৈতিক এবং সাংবিধানিক গুরুত্বের। বিষয়টা ছিল রাজ্যপালদের ক্ষমতার সীমা নিয়ে, তাদের হস্তক্ষেপ নিয়ে। অভিযোগ বিজেপি শাসিত নয় এমন রাজ্যে যেমন তামিলনাড়ু, পাঞ্জাব বা পশ্চিমবঙ্গের রাজ্যপালরা নির্বাচিত সরকারের কাজে লাগাতার বাধা দিচ্ছেন, বিধানসভায় পাশ হওয়া বিল আটকে দিচ্ছেন, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিচ্ছেন। সব মিলিয়ে নির্বাচিত সরকারের উপর অযাচিত হস্তক্ষেপ চালাচ্ছেন। আর সেই প্রেক্ষাপটেই তুষার মেহতার উদ্দেশ্যে প্রধান বিচারপতির এই মন্তব্য। একটু দেখুন তো নেপালে কি হচ্ছে।
ভারতের বিচার ব্যবস্থায় প্রথম কোনো চলমান মামলায় প্রতিবেশী দেশের ঘটনাকে টেনে আনা, নির্বাচিত সরকার বনাম কেন্দ্র নিযুক্ত রাজ্যপাল, এই টানাপোড়েনের বৈচারিক পর্যালোচনার মাঝখানে উঠে আসছে প্রতিবেশী দেশের অগ্নিগর্ভ বাস্তবতার উদাহরণ। এমন ঘটনা এ দেশে আগে কোনোদিন ঘটেনি। সাংবিধানিক বেঞ্চে সরকারের প্রধান আইনজীবীকে বলছেন, একটু তাকান তো বাংলাদেশে কি ঘটছে। বিচারপতির এই মন্তব্য নিছক পর্যবেক্ষণ নয়, নিছক কথোপকথন নয়, এটাকে হিতোপদেশ হিসেবেই দেখতে হবে কড়া সতর্কবার্তা হিসেবে। কারণ এখানে শুধু নেপাল বা পার্শ্ববর্তী দেশের পরিস্থিতি নিয়ে কথা বলা হয়নি, বরং ভারতের সংবিধান, গণতন্ত্র এবং নাগরিক অধিকার রক্ষার একটি সতর্কবার্তা দিয়েছেন স্বয়ং প্রধান বিচারপতি। অশান্ত নেপালের উদাহরণ ব্যবহার করে তিনি বুঝিয়েছেন, অসংযত ক্ষমতার প্রয়োগ এবং মানুষের ম্যান্ডেট উপেক্ষা করলে রাজনৈতিক অস্থিরতা এবং নাগরিক অসন্তোষ জন্মায়। প্রধান বিচারপতির এই মন্তব্যে আদতে ভারতীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বকে সরাসরি সতর্ক করার একটি প্রভাবশালী কৌশল। নেপালের ঘটনা আমরা দেখেছি, 1 বছর আগে বাংলাদেশের ঘটনাও দেখেছি, কিন্তু এখানে তো মামলাটা ছিল অবিজেপি শাসিত রাজ্যে রাজ্যপালদের ক্ষমতা এবং হস্তক্ষেপ নিয়ে। প্রশ্নটা ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভূমিকাকে ঘিরে, কিভাবে রাজ্যপালরা নির্বাচিত রাজ্য সরকারগুলির কাজে সরাসরি হস্তক্ষেপ করছেন। সেই মামলার শুনানির মাঝে হঠাৎ করে কেন প্রধান বিচারপতি এভাবে বলে উঠলেন, দেখুন প্রতিবেশী দেশে কি হচ্ছে, নেপালে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে। আবার বলছি, প্রশ্নটা এখানেই, ভারতের সর্বোচ্চ বিচারপতি কেন এই সময় নেপালের উদাহরণ টানলেন? কেন তিনি প্রতিবেশী দেশের জনবিক্ষোভের প্রসঙ্গ তুললেন? কি বার্তা দিয়ে গেলেন তিনি? প্রশ্ন আরো বড়, ভারতের প্রধান বিচারপতি বা তার সহকারী বিচারপতি কি সরাসরি মোদী সরকারের উদ্দেশ্যেই এই বার্তা ছুড়ে দিয়েছেন? মোদী সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতার উপস্থিতিতে আদালতে এই ইঙ্গিত দেওয়া, এর ভেতরে লুকোনো বার্তাটা আসলে কি? বিচারপতিদের মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দের আলাদা গুরুত্ব থাকে, ইঙ্গিত থাকে, তাদের সব সময় বিস্তারিতভাবে কিছু বলতে হয় না, ইঙ্গিতটাই যথেষ্ট। গতকালও প্রধান বিচারপতি গাভাই বেশি কিছু বলেননি, কিন্তু ভারতের রাজ্যপালের ক্ষমতা নির্ধারণের প্রশ্নে নেপাল আর বাংলাদেশের দৃষ্টান্ত টেনে আনাই কি পরোক্ষে রাষ্ট্রপ্রধানকে বার্তা দেওয়া নয়? এর মানে কি এটা নয় যে যদি সরকার নির্বিচারে ক্ষমতার অপব্যবহার চালিয়ে যায় তাহলে ভারতের পরিস্থিতিও নেপালের মতন ভয়াবহ হতে পারে? যদি সত্যি এটাই বার্তা হয় তবে তা অত্যন্ত স্পর্শকাতর, অতি সংবেদনশীল প্রশ্ন। আরো তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, প্রধান বিচারপতি কথা বলেছেন মোদীর সবচেয়ে ঘনিষ্ঠ আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে উদ্দেশ্য করে। দেশের শীর্ষ আদালতে যা ঘটেছে তা নিছক মন্তব্য নয়, বরং এক ধরনের রাজনৈতিক সতর্কবার্তা। আদালতের এই ইঙ্গিত কি আসলে মোদী সরকারের উদ্দেশ্যে নীরব হুঁশিয়ারি? এর মানে কি এটাই, যদি সরকার নিজের ইচ্ছে মতো নির্বিচারে ক্ষমতা চালিয়ে যায় তবে ভারতেও আগামী দিনে নেপাল বা বাংলাদেশের মতন অশান্ত হয়ে উঠতে পারে পরিস্থিতি? আবার ভাবুন, ভেবে দেখুন, প্রধান বিচারপতির বক্তব্যের মূল সুর ছিল স্পষ্ট, আপনারা যা করছেন তা সঠিক নয়। এই ধরনের কাজ বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেয়। আলোচ্য মামলাটি চলছে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স নিয়ে। বিষয়টা হলো, সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দিয়েছে কোনো বিল রাজ্য বিধানসভায় পাশ হলে 3 মাসের মধ্যে রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে সেটি অনুমোদন বা প্রত্যাখ্যান করে ফেরত পাঠাতে হবে। কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে, আমরা চাইলে অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখতে পারি, এটা আমাদের অধিকার। কেন্দ্রের এই অবস্থানেই ক্ষুব্ধ হয়েছে অবিজেপি রাজ্যগুলি। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, পাঞ্জাব সব রাজ্যই হলফনামা দিয়ে স্পষ্ট বলেছে, নির্বাচিত প্রতিনিধিদের বিধানসভা যদি কোনো রেজলিউশন পাশ করে রাজ্যপালের কি অধিকার আছে সেটিকে আটকে রাখার? বিশেষত তামিলনাড়ুতে রাজ্যপালের ভূমিকা সীমা ছাড়িয়েছে বলে বাদী পক্ষের অভিযোগ। প্রধান বিচারপতির ইঙ্গিত স্পষ্ট, জনগণের ম্যান্ডেটকে যদি অবমাননা করেন, নির্বাচিত সরকারের সিদ্ধান্তকে যদি উপেক্ষা করেন, তবে তৈরি থাকতে হবে ভয়ঙ্কর পরিণতির জন্য। সেই পরিণতি আজ নেপাল বা বাংলাদেশে চোখের সামনে। প্রধান বিচারপতি যে প্রশ্ন তুলেছেন তাতে মোদী সরকার কার্যত কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে।
বিচারপতি গাভাই সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে বার্তা দিতে চেয়েছেন, আপনারা বুঝতে চাইছেন না প্রতিবেশী দুনিয়ায় কি ঘটছে, বাংলাদেশে কি হচ্ছে, নেপালে কি হচ্ছে। আর যদি এভাবেই চলতে থাকে তবে প্রস্তুত থাকুন, সেই অগ্নিকাণ্ড যে কোনো সময় এই দেশেও ছড়িয়ে পড়তে পারে। ভারতের বিচার ব্যবস্থার এক নজিরবিহীন পদক্ষেপ, এ যেন সাধারণ মানুষের কণ্ঠ হয়ে সরকারের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া এক সতর্ক বার্তা। আইনজ্ঞরা বলছেন, প্রেসিডেন্সিয়াল রেফারেন্স শুনানির সময় এমন মন্তব্যের হয়তো একেবারেই প্রয়োজন ছিল না, অথচ বিচারপতি গাভাই করলেন। হয়তো সেখানেই লুকিয়ে রয়েছে এই ঘটনার ঐতিহাসিক তাৎপর্য। এই মামলাটা কোনো সাধারণ টেকনিক্যাল লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে নাগরিকের জীবন, সরকারের মর্যাদা, রাষ্ট্র ক্ষমতার সীমারেখা এবং নির্বাচিত বিধানসভা এবং সংসদে পাশ হওয়া বিলের ভবিষ্যৎ। অথচ কেন্দ্রীয় সরকারের অবস্থান হলো এসব বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে। এমনকি রাষ্ট্রপতিও নাকি চাইলে তিনিও ঠেকিয়ে রাখতে পারেন। ফলে গোটা বিষয়টা নিছক আইনি জটিলতা নয়, এ এক গভীর সাংবিধানিক সংকট। দেশের রাজনীতির উপর এর প্রভাব অপরিসীম। আর তাই প্রধান বিচারপতির এই মন্তব্য নিছক পর্যবেক্ষণ নয়, বরং সরকারের প্রতি বিরল এবং স্পষ্ট এক হুঁশিয়ারি। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং সরাসরি বলেছেন, মোদি শাহ নেপাল থেকে শিক্ষা নিন। যে সমস্ত ঘটনা গোটা দেশ এখন দেখছে আগে কোনোদিন দেখেছিল। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম আমরা দেখলাম জনতার রায়ে নির্বাচিত লোকসভার সাংসদেরা দল বেঁধে মিছিল করছেন সংসদ থেকে নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত। অথচ নির্বাচন কমিশন চূড়ান্ত নির্লজ্জের মতন চুপচাপ বসে রয়েছে, কোনো কার্যকর প্রতিক্রিয়া নেই। উল্টে শুরু হয়েছে চরিত্র হননের রাজনীতি। নির্বাচন কমিশন নিজের ভুলগুলো সংশোধন করার বদলে উল্টে ব্লেম গেমে ব্যস্ত। একের পর এক চরিত্র হনন। প্রেস কনফারেন্স ডেকে নির্বাচন কমিশন দেশের বিরোধী দলনেতাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এমন অগণতান্ত্রিক ঘটনা এই দেশে আগে কখনো ঘটেছে? সর্বোচ্চ আদালত যদি তুষার মেহতার চোখে চোখ রেখে মন্তব্য করে তাহলে সেটা নামমাত্র ঘটনা নয়। তুষার মেহতা আসলে একটি মাধ্যম। তাকে উদ্দেশ্য করে কিছু বলা মানে কেন্দ্রীয় শাসককে দেওয়া বার্তা। তুষার মেহতা কোনো ব্যাংকের কর্মচারী নন, কোনো বেসরকারি কোম্পানির প্রতিনিধি নন, তিনি ভারতের সরকারের অনুমোদিত মুখপাত্র। সুপ্রিম কোর্ট তুষার মেহতাকে কার্যত বলেছে, যাদের হয়ে আপনি এখানে দাঁড়িয়েছেন, যারা আপনাকে মনোনীত করেছেন, দয়া করে তাদের গিয়ে বলুন চারপাশে কি ঘটছে সেটা দেখে নিন। প্রতিবেশী দেশে আগুন লেগেছে, এই আগুনের ছাই বা আজ না হোক কাল ভারতের শরীরেও লাগতে পারে। বাংলাদেশ এবং নেপাল দুই জায়গাতেই ছাত্র আন্দোলন তীব্র। নেতৃত্ব দিচ্ছে নতুন প্রজন্ম, জেনারেশন জেড। নিজের অধিকার আদায়ে তারা ঝাঁপিয়ে পড়ছে সংসদের রাস্তায়। পুলিশ পাল্টা গুলি চালাচ্ছে, সেনা নামছে রাস্তায়। তারপর দেখা যাচ্ছে সংসদ ভস্মীভূত। প্রধানমন্ত্রী পালাচ্ছেন, মন্ত্রীদের কেউ পোশাক ছিঁড়ে গা ঢাকা দিচ্ছেন, কেউ নদীতে ঝাঁপিয়ে পড়ছেন, কেউ সরু গলিপথে লুকোচুরি করছেন, আর ক্ষুব্ধ জনতা তাদের তাড়া করছে। ছবিগুলো দেখানোর দরকার নেই, তাই বলে বাস্তবকে কি করে অস্বীকার করবেন? বাংলাদেশ হোক বা নেপাল, সংঘর্ষের খণ্ডচিত্র বারবার মনে করিয়ে দিচ্ছে বেকারত্ব আর যুব সমাজের অস্থিরতা এখন গোটা ভারতীয় উপমহাদেশের এক নির্মম বাস্তবতা। এখনই সময় সতর্ক হওয়ার, এখনই সময় বেকার যুবকদের দিকে রাষ্ট্রের দৃষ্টি ফেরানোর। না হলে বিপর্যয় যে এই দেশেও ঘটতে পারে সেই আশঙ্কা উড়িয়ে দেওয়ার উপায় নেই। অবশ্যই আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক, সুপ্রিম কোর্টও চায় না, কিন্তু বাস্তবের অস্বস্তিকর প্রশ্নটা থেকে যাচ্ছে। যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে ভারতও কি সেদিকে এগোচ্ছে? অতিরিক্ত দমন মানেই বিস্ফোরণ। দমন করলে ক্ষোভ একদিন না একদিন ভেসে উঠবেই, আর সেই বিস্ফোরণ ভয়ঙ্কর রূপ নিতে বাধ্য। জনতার রায়, জনতার ম্যান্ডেট অবহেলা করলে বিপর্যয় অবধারিত। শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের থেকে নেপালের ক্ষোভের চরিত্র আলাদা। সেই দেশে দারিদ্র প্রকট, বেকারত্ব ভয়ঙ্কর, আর দুর্নীতি সর্বগ্রাসী। একের পর এক কেলেঙ্কারি ফাঁস হয়েছে, আমেরিকা পাঠানোর নামে প্রতারণা, নানান স্ক্যান্ডাল, ঘুষ, দুর্নীতির ভয়াবহ বিস্তার। এর ফলেই জনতার ক্ষোভ জ্বলে উঠেছে। বিশেষ করে মন্ত্রীদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপন সাধারণ মানুষের ক্ষোভকে আরো উস্কে দিয়েছে।
এই বাস্তবতার প্রেক্ষিতে প্রধান বিচারপতি গাভাই যে মন্তব্য করেছেন, এক কথায় সেটাই আসল সতর্কবার্তা। এক বাক্যে তিনি বলে দিয়েছেন লক্ষ কোটি টাকার কথা। মূল বার্তাটা হলো, আপনি এখনো আপনার পিটিশন সংশোধন করুন। যা প্রতিবাদ করছেন, যেমন রাজ্যপাল বা রাষ্ট্রপতি চাইলে অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখতে পারেন, তা প্রত্যাহার করুন। আরো গভীরে গিয়ে ভাবলে বার্তাটা হলো, সরকারকে সংবিধান বিরোধী আচরণ থেকে বিরত থাকতে হবে, নইলে দেশের রাজনৈতিক এবং সামাজিক ভারসাম্য বিপন্ন হতে পারে। দেশের আকারে দেখলে নেপালের জনসংখ্যা 3 কোটি, বাংলাদেশ 18 কোটি। নেপাল আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী, বিনা পাসপোর্ট ভিসায় যাতায়াত করা যায়। 1972 থেকে 2008 সাল, 36 বছর ধরে নেপাল ছিল হিন্দু রাষ্ট্র। রাজতন্ত্রের অবসানের পর 2008 সালে নেপালে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে হিন্দু রাষ্ট্র কথাটা উঠে গিয়ে নেপাল হলো গণপ্রজাতন্ত্রী দেশ। সেই থেকে নেপালে রাজার পদ চিরতরে বিলুপ্ত হয়। কিন্তু আজকের নেপালে মূলত চীনের প্রভাবে কমিউনিস্ট ভাবধারার প্রভাব সবচেয়ে বেশি। এখন প্রশ্ন হলো, প্রধান বিচারপতির সতর্ক বার্তা কেন্দ্রীয় শাসকের পুরো চামড়ার উপর কতটা প্রভাব ফেলবে? আদৌ কি প্রভাব ফেলবে? বিরোধীরা অভিযোগ করে, মোদি জামানায় দেশের পরিস্থিতি ঘোষিত নয়, তবে অঘোষিত ইমার্জেন্সির মতন। দেশের নাগরিক মহলের বড় অংশও সেটাই মনে করে। আমরা যেন এমন এক যুগে বাস করছি সেখানে সর্বক্ষণ রাষ্ট্রযন্ত্র মানুষদের উপর নজরদারি করে চলেছে। সেন্সরশিপ চলছে, এক প্রকার দমন চক্র চলছে, মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে। মানুষের সঙ্গে সংলাপ নেই শাসকের। শাসক শুধু তার মনের কথা একতরফা ভাবে বলে চলে, মানুষের কথা শোনার প্রয়োজনও মনে করে না। অথচ নিজেরা দিনের মধ্যে 4 বার পোশাক বদল করেন। সাধারণ মানুষের হাতে নিশ্চিত রোজগার নেই। কোটি কোটি মানুষকে মাত্র 4 কিলোর রেশনেই নির্ভর করতে হচ্ছে। এই সরকার কখনো এই শিল্পপতিকে নিজের কোলে বসিয়েছে, কখনো আবার তাকে সরিয়ে অন্য কাউকে বসাচ্ছে। নেপালে যা কিছু ঘটছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ধরনের পরিস্থিতি কখনো ভারতের মাটিতে যেন না আসে। ভারত নিজেই একটি স্বতন্ত্র সিস্টেম। এখানে শুধুমাত্র মোদির প্রভাব নয়, দেশের সংবিধান নিজেই এত বড় একটা দেশ 140 কোটি জনতাকে অলক্ষ্যে পরিচালনা করছে। সবশেষে বলার, নেপালের গণরোষ আমাদের জন্য সতর্কবার্তা। চিফ জাস্টিসের সতর্কবার্তা এই প্রেক্ষাপটে আরো গভীর তাৎপর্যপূর্ণ। তিনি ভারতের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার জন্য সরাসরি সতর্ক করেছেন। কেন্দ্র সরকারের প্রধান আইনজীবীকে কার্যত নির্দেশ দিয়েছেন যে সরকার যদি নিরঙ্কুশ ক্ষমতার প্রয়োগ চালিয়ে যায়, তাহলে নেপাল এবং বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক উত্তেজক পরিস্থিতি ভারতেও সৃষ্টি হতে পারে। শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চের এই সতর্কীকরণ শুধুমাত্র নির্দিষ্ট একটি মামলার প্রসঙ্গে নয়, আসলে এটা সরকারের নীতি, রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের ক্ষমতার সীমা এবং নির্বাচিত সরকারের অধিকার সংরক্ষণ সম্পর্কিত। প্রধান বিচারপতির ইঙ্গিত স্পষ্ট, সীমাবদ্ধতার মধ্যে থাকুন, সংবিধান রক্ষা করুন। নাগরিকদের অধিকার এবং মানুষের ম্যান্ডেট উপেক্ষা করলে বিপদ এড়ানো যাবে না। প্রধান বিচারপতির এই ইঙ্গিত আসলে আমাদের বলে দিচ্ছে, সংবিধান এবং জনাদেশকে অবহেলা করলে দেশের তরুণ প্রজন্ম কখন কিভাবে প্রতিক্রিয়া দেখাবে কেউ জানে না। এখন সময় এসেছে সরকারের সতর্ক হওয়ার, মানুষের সঙ্গে সংলাপ চালানোর, অযথা চরবৃত্তি আর দমনবৃত্তি থামানো। যুব সমাজ এবং বেকার প্রজন্মের চরম অসন্তোষ যে কোনো রাষ্ট্রের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই এই সময় আমাদের সচেতনতার পরীক্ষার সময়। ভালো থাকুন, সতর্কে থাকুন, সত্যমেব জয়তে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।